শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার জন্য সুন্দর হোক, ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। তোমার বেশ ভালো সংজ্ঞাটা আসলে কি? বেশ ভালো সংজ্ঞাটা যখন আমি আনন্দে থাকি বা ভালো লাগা একটা কাজ করে ভেতর থেকে, সেটাই বেশ ভালো থাকা। আচ্ছা, তোমার আইসিটি সেক্টরের উপর আগ্রহ রয়েছে? কিছুটা তো আছে, যদিও আমি খুব একটা টেকনোলজির দিকে আকৃষ্ট নই। কিসের দিকে আকৃষ্ট? আমার একটু প্রকৃতি ভালো লাগে টেকনোলজির থেকে বেশি। আচ্ছা, তো প্রকৃতির অনেক কিছু কিন্তু কম্পিউটার থেকেই আসলে আমরা জানতে পারি। এখন তো সবকিছুই আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আমাদের তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে তোমার গুগল করতেই হবে, তোমার অনেক কিছু জানতে হবে। সো প্রত্যেকটা আসলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কোনোটা বাদ দিয়ে কোনোটা চলে না। কারণ প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে, আবেগ কিছু ক্ষেত্রে কেড়ে নিয়েছে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে অতি আবেগীয় করেছে। কারণ আমরা অনেকের সাথে অনেক পুরনো বন্ধুদের খুঁজে পাই এই প্রযুক্তির মাধ্যমে। তো এত কথা বলছি এই কারণে, কারণ আমাদের সাথে এই সম্পর্কিত একজন রয়েছে। চলো জানিয়ে দেখি আছে। দর্শক, আজ প্রথম ঘন্টা আমাদের মাঝে এসেছেন উদ্যোক্তা এবং সাংবাদিক নাজনীন নাহার। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? বেশ ভালো। আমরা যে বকবক করলাম ঠিক আছে সেগুলো? আমার কাছে তো মনে হলো ঠিক আছে, আমারও মনে হলো আমিও বোধহয় বেশ ভালোই আছি। বাহ, চমৎকার। আমরা একজন সফল মানুষকে এই আসনে দেখতে পাই সবসময়, যারা একটু একটু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিজেদের ক্ষেত্রে আলোকিত মানুষরা। তো আপনার সম্পর্কে তো আমরা কিছু তথ্য জানি, সেগুলো দর্শকদের জানাবো। তবে আপনার কাছ থেকে আপনার জীবনের গল্পগুলো ধারাবাহিকভাবে শুনে নিতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম চট্টগ্রামের সাতকানিয়া থানায়। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন। তো বাবা যেহেতু বদলি চাকরি করতেন, সেই সুবাদে আমাদের ভাই বোনদের অনেকেরই জন্ম এক একজনের এক এক জায়গায়। তো সেই সুবাদে আমার জন্মটা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়ায়, কিন্তু আমার শৈশবটা ছোটবেলাটা কেটেছে সিলেটে। সুনামগঞ্জে? সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং সিলেট সদর, এই তিনটি থানাতে আব্বা ঘুরে ঘুরে কাজ করেছেন। এবং গোয়াইনঘাট করে একটা উপজেলা ছিল, সেই থানায় আব্বা দীর্ঘদিন ছিলেন। সিলেটে কেটেছে। আর যদি একদম ছোটবেলা বলি যে আমার পড়াশোনার শুরুটাও কিন্তু গোয়াইনঘাটে। আচ্ছা, সিলেট তো খুব সুন্দর জায়গা, আমরা প্রায় ঘুরতে যাই। তো আপনি সেই সময় সিলেটকে কেমন দেখেছেন? আমার স্মৃতিতে যেটুকুন আছে আর কি, আমি যখন স্কুলে ভর্তি হব সেই সময়টা আমরা ছিলাম সিলেটের গোয়াইনঘাট উপজেলায়, আব্বা সেই থানায় কর্মরত ছিলেন। তো আমাদের বাসাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা বাসা ছিল, একতলা একটা বিল্ডিং, আর সামনে অনেকখানি খোলা জায়গা ছিল। আর পাশে একটা ডোবার মতো ছিল, যেটা আমাদের রান্নাঘরের দরজা দিয়ে ডোবাটাতে যাওয়া যেত, কিন্তু এটা ব্যবহার হতো না, দরজাটা বন্ধই থাকতো। কারণ আম্মা ভয় পেতেন হয়তো আমরা পড়ে টরে যাব। তো ওটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, ওই দরজাটা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকলে কিন্তু ওখানে সাপ দেখা যেত। ওই ডোবায় অনেক সাপ ছিল, তো ওইটা দেখা যেত। এটা আমার খুব মনে আছে ছোটোবেলার ওই জায়গাটা। এবং আমাদের বাসাটা খুব সুন্দর ছিল, সামনে একটা ছোট সবুজ মাঠ ছিল। এটা গোয়াইনঘাটের এই জায়গাটা এখনও আমার মনে হয় ছোটোবেলার স্মৃতির সবচেয়ে পুরনো স্মৃতিটা আমার এটা। বড় হবার পর সে জায়গায় কি কখনো যাওয়া হয়েছে? গিয়েছি, আমি কিছুদিন আগেও গোয়াইনঘাটে গিয়েছি, কারণ আমার এক বোনকে সিলেটে বিয়ে দেওয়া হয়েছে। ওর বৈবাহিক সূত্রে ওখানে থাকে, যদিও ও আমেরিকায় থাকে, মাঝে মাঝে আসে। তো কিছুদিন আগে ও এসেছে, তো ওর কারণেই আমার গোয়াইনঘাট যাওয়া হয়েছে। এবং আমি গিয়ে শহর থেকে আগে ওখানে গিয়ে কিছুক্ষণ ছিলাম। তো প্রথমে যেটা করেছি, আমি আমার স্কুলটাতে গিয়েছিলাম, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। ওই বাড়িটা ওরকম এখন আর নেই, ওটা সরকারি কোয়ার্টার ছিল, এখন অনেক ডেভেলপড হয়ে গেছে। ওই ডোবাটাও নেই, কিন্তু স্কুলটা আছে, স্কুলটা অনেক ডেভেলপ হয়েছে। স্কুলটাতে গিয়েছি। আর স্কুলের ঠিক পাশে একটা মাদ্রাসা ছিল, যেখানে আমরা সকালবেলা খুব, তখন অনেক মন খারাপ হতো যে এত ভোরে উঠে তখন ওখানে গিয়ে অজু করে ওই যে কায়দা পড়তে হতো। সেই মাদ্রাসাটার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালো লেগেছে। আপনার স্কুলটা সিলেটে শুরু হলেও পরবর্তীতে বাবার যেহেতু বদলির চাকরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলও আপনার পরিবর্তন হয়েছে। ছোটবেলা আসলে এই বিষয়টাকে কি খুব মজা লাগতো, নাকি মনের উপর কোনো চাপ তৈরি হতো? একই স্কুল, সেখানে বন্ধু বান্ধব, সেটা ছেড়ে আবার অন্য জায়গায় চলে যাওয়া? প্রথমে একটা বলি যে আব্বার বদলিটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। আচ্ছা। কারণ আব্বা যখন এক থানা থেকে আরেক থানায় বদলি হতেন, তখন আমার খুব ভালো লাগতো বাসা চেঞ্জের সময়টা।
আচ্ছা। তো সেদিন আমরা তো ছোট ছিলাম তখন, আমি আমার ছোট ভাই, আমাদের খুব আনন্দ লাগতো যে বাসা পরিবর্তনের দিন আমাদের কোনো পড়াশোনা থাকতো না, এটা ভীষণ ভালো লাগতো। আর সেদিন আম্মা অবশ্যই ভালো কিছু রান্না করতো, কারণ একবারে রান্না করে বেশি করে রান্না করে আলাদা করে স্টোর করে রাখতো যাতে সারাদিন আর রান্না করে যেতে না হয়, এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু স্কুলের পরিবর্তনে যেমন আমি পঞ্চম শ্রেণীতেই 4টা স্কুল পরিবর্তন করেছি। আচ্ছা। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আব্বা সিলেট কোতোয়ালি থানায় চলে আসে, সেখানে আমি কিশোরী মণি স্কুলে ক্লাস 3-তে ভর্তি হই। 3 থেকে 4 ওখানে পড়ার পর আব্বা আবার বদলি হয়ে যায় সুনামগঞ্জে, সেখানে গিয়ে 4-এর শেষের 3 মাস পড়ি এবং ক্লাস 5-এর প্রথম 2 মাস পড়ি। তারপরে সুনামগঞ্জ, ওটা ছিল মধ্যনগর থানা, ওখান থেকে ক্লাস 5-এ আমরা আব্বা বদলি হয়ে চলে আসেন কুমিল্লায়। সেখানে এসে ক্লাস 5-এর শেষ অংশটা বৃত্তি পরীক্ষা সহ সেটা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেষ করি। তো এই পরিবর্তনটা ভালো লাগতো যে নতুন জায়গায় যাব, নতুন মানুষের সাথে পরিচিত হব, কিন্তু বন্ধুদের জন্য মন খারাপ হতো ভীষণ। মানে আমি প্রথম যখন বন্ধুত্ব কি শিখি সেটা হচ্ছে জগন্নাথপুর, এবং জগন্নাথপুর থানায় যে স্কুলে আমি পড়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার 2 জন বন্ধুর নাম এখনও আমি মনে করি, রিঙ্কু, শুভ্রা। তো ওদেরকে আমি খুঁজে পাই না, ফেসবুকের কারণে অনেক খুঁজি, ভালো নামটা মনে নেই, কিন্তু ওদেরকে খুব মিস করি। তারা যদি আজকের এই অনুষ্ঠানটি দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং তারপর আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে পুনর্মিলনের ব্যবস্থা করে দেব। সেটা তো ভীষণ ভালো হবে, এই প্রোগ্রামের মাধ্যমে যদি হয় তাহলে তো কৃতজ্ঞতা সবসময় রাঙা সকালের প্রতি থাকবে। জি, আপনার সম্পর্কে আপনার কাছ থেকে জীবনের গল্পগুলো শুনছি, খুবই ভালো লাগছে। তবে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম অর্থাৎ BIJF এর নির্বাচিত প্রথম নারী সভাপতি আমাদের আজকের অতিথি নাজনীন নাহার। তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রায় 20 বছরের বেশি সময় ধরে তথ্য প্রযুক্তি সাংবাদিকতা করছেন তিনি। ক্যাপ প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। আন্তর্জাতিক আইসিটি বিষয়ক ম্যাগাজিন PC ওয়ার্ল্ডে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 2011 সালে একজন আইটি উদ্যোক্তা হিসেবে কাজে শুরু হয়েছিল তার। প্রকাশক এবং সম্পাদক হিসেবে দ্য মান্থলি টেক ওয়ার্ল্ড বাংলাদেশ শুরু করেছিলেন তিনি সে সময়। টেক ওয়ার্ল্ড প্রতিষ্ঠার পর তিনি টেক সলিউশন নামে একটি আইটি পরিষেবা এবং প্রশিক্ষণ প্রদানের প্রতিষ্ঠান চালু করেন। টেক সলিউশনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করছেন তিনি। চলো তার কাছে আবারও ফিরি, তার জীবনের গল্প শুনি। তথ্য প্রযুক্তির অনেক কিছু করে ফেলেছেন, তো ছোটবেলায় আসলে কি ভেবেছিলেন যে বড় হয়ে কি হবেন? আমার আসলে ছোটবেলায় বড় হয়ে কি হব, মানে এইম ইন লাইফ, যেটা আমার এরকম কোনো এইম ছিল না। আমি কি হব এটা আমি কখনো ছোটবেলায় আমার মনে পড়ে না আমি প্ল্যান করেছি ডাক্তার হব বা এরকম হব, এটা এরকম কোনো এইম আমার ছিল না। তবে ছোটবেলা থেকে আসলে আমার ইমিডিয়েট বড় যে বোন, ও ডক্টর তাহমিনা বেগম, ও এখন USA-তে আছে। ও ছিল আমাদের ভাই বোনদের মধ্যে ভীষণ পড়ুয়া। আচ্ছা। ওর লাইফের মনে হয় সবচেয়ে বড় একটা সময় টেবিলে আর চেয়ারে কেটেছে, এবং ওর জন্য ছোটবেলায় আমরা অনেক বকা খেতাম। সে সারাদিন পরে আমরা পড়ি না, এবং আমার ছোটবেলার দুষ্টামির এবং জ্বালা, মানে কাউকে যদি আমি অনেক জ্বালিয়ে থাকি তাহলে ওকে ওর চুল ছিঁড়ে ফেলতাম। ও যখন পড়তো, ওর অনেক লম্বা চুল ছিল, পিছনে চুলে গিট্টু দিয়ে দিতাম যাতে সে একটু কম পড়ে, কারণ সে পড়তো বলে আমরা বকাটা শুনতাম। তো ও যেমন একদম ছোটবেলা থেকে ওর খুব ইচ্ছা ছিল সে ডাক্তার হবে। ও কিন্তু আমি যে স্কুলে পড়াশোনা শুরু করেছি গোয়েনঘাটে, সেখানের সেও পড়তো, এবং সে ওখানে প্রথম মেয়ে যে টেনের ফুলে বৃত্তি পেয়েছে, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে সিলেটে। তো ওর যেমন ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হবে, এবং সেটা হয়েছে। কিন্তু আমার এরকম ছোটবেলা থেকে কোনো ইচ্ছা ছিল না যে আমি কিছু হব। কিন্তু একবার আমার আব্বা খুব দুঃখ করে বলছিল আর কি, যে আব্বা আবার চাকরিটাকে খুব পছন্দ করতো এবং উনি অনার ফিল করতো, যে আমি বলতে পারি আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। তো আব্বার চাকরি, আব্বার পোশাককে আব্বা ভীষণ রেসপেক্ট করতেন। একদিন বলছিল আর কি যে আমার একটা ছেলে মেয়েও, মানে কথা প্রসঙ্গে বলি আমরা কিন্তু 9 ভাই বোন। আচ্ছা। তো আব্বা কিন্তু খুব প্রাউড ছিল তার এতগুলো ছেলে মেয়ে, এবং আমরা 7 বোন। আব্বা সবসময় মনে করতো আমরাই অ্যাসেট, এটা আব্বা বিলিভ করতো যে তার সন্তানরা তার সম্পদ। তো আব্বা কথার ছলেই হোক আম্মার সাথে এমনি বলতেছিল আর কি যে আমার একটা ছেলে মেয়েও এই পুলিশ ডিপার্টমেন্টে আগ্রহ দেখালো না। তো তখন আমি বোধহয়, যেহেতু বাবা পুলিশ কর্মকর্তা ছিলেন, তখন বোধহয় আমি 9 কি 10-এ পড়ি, তখন একবার মনে হলো যে আচ্ছা বড় হলে পুলিশ অফিসার হব, এরকম একটা মনে হয়েছিল।
কিন্তু এটা খুব দীর্ঘদিন থাকিনি, কারণ আমি অনেক চঞ্চল ছিলাম, দুষ্ট ছিলাম, ফাঁকিবাজও ছিলাম। তো পুলিশরা চঞ্চল হতেই পারে। হ্যাঁ, কিন্তু ওই এইমটা আমার পরবর্তীতে কেন যেন আর দীর্ঘস্থায়ী হয়নি। এবং যখন আমি আসলে হুট করেই চাকরি জীবনে আসা আমার, যে কারণে পরে তথ্য প্রযুক্তির প্রতি একটা দুর্বলতা আমার তখন তৈরি হয়ে যায়, এটার প্রতি আগ্রহটা চলে আসে। সেটা কিভাবে, সেটি অবশ্যই আমরা পরে শুনবো। কি বলো সুস্মিতা? একদমই তাই। তবে স্কুল জীবনে যে বিভিন্ন সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন সে বিষয়ে আমরা একটু পড়াশোনা করছিলাম। হ্যাঁ, চলো সে নিয়ে প্রশ্ন করি। হ্যাঁ একদমই তাই। স্কুল জীবনে হলদে পাখি, স্কাউট এই ধরনের সংগঠনগুলোর সঙ্গে আপনি যুক্ত ছিলেন, সেই সম্পর্কে একটু শুনি। আমরা যখন কুমিল্লায় আসি, আমি গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই ক্লাস 5-এ। সেখান থেকে আমি ফজলুন্নেসা স্কুলে, কুমিল্লারই গার্লস স্কুল, নওয়াব ফজলুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়, ওইটাতে 6-এ ভর্তি হই। তো ওই স্কুলে আমাদের গার্লস গাইড ছিল, যেটাকে আলাদা করে আবার হলদে পাখি বলা হতো। তো ওইটাতে আমি যাই। তারপরে ওই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি সেটার সাথেও আমার একটু সম্পৃক্ততা হয়। তো আর স্কুলের এমনি কালচারাল প্রোগ্রামগুলোতে থাকতাম সবাই সাথে, মানে পারফর্মার না, যেটা বলে ওদের সাথে থাকতাম। আমার বন্ধুরা ভীষণ ভালো গান করতো, কেউ ভীষণ ভালো নাচ করতো, ওদের সাথে কবিতার প্রতি একটু দুর্বলতা ছিল। তো সংগঠন বলতে আমার ছোটবেলা থেকেই একটা ছিল, মানুষের জন্য কিছু করতে আমার ভালো লাগে, করতে পারলে আমার ভালো লাগে, সেটা যে কোনোভাবেই হোক, হেল্প করতে ভালো লাগে। তো সেই সুবাদে স্কুলে আমাদের আমি যখন 88-র বন্যা হয় কুমিল্লার ওইদিকে, সেখানে তখন আমাদের স্কুল থেকে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়, এবং অন্য আরেকটা সংগঠন থেকে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয় ত্রাণ তহবিল সংগ্রহের জন্য। সেটাতে আমি খুব অ্যাক্টিভলি কাজ করেছি, তখন আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। তো এভাবে কিছু কাজের সাথে আমি ইনভলভ ছিলাম, তবে গার্লস গাইডটা খুব মনোযোগ দিয়ে করতাম। এছাড়া আমরা জেনেছি যে স্কুল জীবনে থাকতে একটু গল্প কবিতাও লিখতেন, সেই প্রসঙ্গে শুনি। সেটা হচ্ছে যে আমি ডায়েরি লিখতে পছন্দ করতাম, শুরুটা এরকম করে হয়। তো আমার ডায়েরি লেখাটা ছিল, প্রতিদিন ডায়েরি লিখতে ভালো লাগতো আমার। অনেক সময় লিখতাম হচ্ছে হাতের লেখাটা চেঞ্জ করার জন্য। আমি হাতের লেখা কপি করতে খুব পছন্দ করতাম, কারো একটা ভালো লেখা দেখলে ওরকম লেখার চেষ্টা করতাম। তো ওভাবে ডায়েরি লেখা থেকে আস্তে আস্তে দেখা গেল যে ওখানে একটু গল্প লিখি, একটু কবিতা লিখি। তো তখন আমি বোধহয় 9-এ পড়ি, 9 কি 10-এ পড়ি। তখন আমাদের কুমিল্লা একটা আঞ্চলিক পত্রিকা ছিল, রূপসী বাংলা করে। তো সেখানে একবার গিয়ে খুব আগ্রহ করে একটা কবিতা জমা দিয়ে আসলাম, যেটা ছাপা হয় কিনা দেখার জন্য, নিজেই গিয়ে দিলাম। তো ওই কবিতাটা ছাপা হয়, ওটা ছিল মানে আমার নিজের ভালো লাগা প্রথম একটা কিছু, যাচ্ছে আমার একটা লেখা একটা পত্রিকায় এসেছে। আমি নিজে এটাকে ভাঁজ করে দেখতাম, কিন্তু বাসায় আমি কাউকে এটা দেখাইও নি, কারণ আমাদের বাসায় ওরকম করে আসলে খুব যে সাংস্কৃতিক চর্চার প্রতি দুর্বলতা ছিল এরকম না। আমার আব্বা আম্মা পড়াশোনার প্রতি একটু বেশি ঝোঁক ছিল, নিয়ম করে সন্ধ্যায় পড়তে বসা, সকালে উঠে পড়তে বসা, এইদিকে ছিল। ওইভাবে আসলে গল্প কবিতার দিকে আসা। আচ্ছা, তারপরে আপনার কলেজ কোনটা ছিল বললেন? কলেজ আমি কুমিল্লায় ওমেন্স কলেজে পড়েছি, মহিলা কলেজ যেটা, ওখানে পড়াশোনা করেছে কুমিল্লা মহিলা কলেজ। সেখান থেকে পাশ করার পরে তারপরে আমার পড়াশোনায় আমি অর্থনীতিতে আমি অনার্স করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লাইমেট চেঞ্জের উপরে পিজিটি করি। ওইভাবে পড়াশোনাটার শেষের দিকে আসি। এরপর আবার আমি 2010-11-র দিকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে সেখানে পড়তে যাই। তারপরে আবার 2015-তেও ওখানে গিয়েছি, সেটা গভর্নমেন্টের একটা প্রজেক্টে, কিন্তু পড়াশোনার জন্য গিয়েছি। তারপরে কিছু প্রশিক্ষণের জন্য দিল্লিতে গিয়েছি, নেপালে গিয়েছি, এগুলো সাংবাদিকতার উপরে ছিল। আর পাশাপাশি আবার আমি পিজিটি জার্নালিজমের উপরেও আমি পিজিটি করেছি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে। এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে আমি প্রথম নারী শিক্ষার্থী ছিলাম যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তো এটা আসলে আমি যখন সাংবাদিকতায় আসি তখন মনে হয়েছিল যে আমি তো পড়াশোনা করেছি ইকোনমিক্সে, তো আমার বোধহয় একটু প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার সাংবাদিকতার উপরে। ওই অনুভূতি থেকে আসলে প্রেস ইনস্টিটিউটে ভর্তি হওয়া এবং পড়াশোনাটা করা। আর সিঙ্গাপুরে আমি প্রথমে পড়েছি হচ্ছে লিডারশিপ ম্যানেজমেন্টের উপরে, আর সেই কোর্সটা শেষ করে আবার পরে গিয়েছিলাম, ওইটা ছিল গভর্নমেন্টের একটা প্রজেক্টে, সেখানে ওটা একটা ট্রেনিং ছিল ইন্ডাস্ট্রিয়াল লিডারদের সাথে। এত পড়াশোনা, এত ট্রেনিং, মানে এত এনার্জি পেয়েছেন কিভাবে? ওই যে বললাম, ছোটবেলায় আমার বোন ইমিডিয়েট বড়, আমার যে বোনটা, ওকে দেখেছি ও খালি পড়ে,
ও শুধু পড়ে, ওর পুরো জীবন শুধু পড়া। আর আমার একটা ছোট ভাই আছে, ও ভীষণ ট্যালেন্ট, ও আবার অল্প পড়ে অনেক ভালো করতো। তো আমি অঙ্কে ভালো ছিলাম না, মানে একদমই ভালো ছিলাম না। অর্থনীতিতে পড়েছেন কিভাবে? হ্যাঁ, তো আমি আসলে যখন অর্থনীতিতে ভর্তি হই আমি ভাবছি যে অঙ্ক থেকে বেঁচে গেলাম, হ্যাঁ অঙ্ক আর করতে হবে না। কিন্তু আমি খুবই মর্মাহত হলাম যখন দেখলাম যে আলফা চিয়াংয়ের একটা বই আছে এবং ওখানে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে। এটা দেখে খুব মন খারাপ হয়ে গেছে আমার, যে আমার এই ত্রিকোণমিতির এগুলো করতে হবে, যেটা আমি আসলে খুব অপছন্দের ছিল আমার। তো ওখানে আমার ছোট ভাইটা, ও অঙ্কে ভীষণ ভালো ছিল, ওর কাছ থেকে একটু হেল্প নিয়েছি। তো এখনও সে বলে মাঝে মাঝে যে সেই আমাকে পড়াইছে। সো আমার এই দুটো ভাই বোনই পড়াশোনায় ভীষণ ভালো ছিল, বাকি ভাই বোনরাও ভালো ছিল। আমার আসলে যদি বলি এনার্জি, সেটা আমার প্রত্যেকটা ভাই বোন। মানে আমার যদি বলি যে পুরো জীবনের ইন্সপিরেশন, বা যদি বলি যে ভালো কিছু করার উৎসাহ, সব আমার ভাই বোনরা। অবশ্যই পরিবারই তো আসলে আমাদের আসল আশ্রয়ের জায়গা, এবং ভাই বোনকে নিয়ে কথা বলতে গিয়ে বোন অশ্রুসিক্ত হয়ে গেল, সেটি হয়তো সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। কি বলো সুস্মিতা? একদমই তাই। সেই ভালোবাসা এবং যে টান বলি আমরা ভাই বোনদের প্রতি, নিশ্চয়ই সেই জায়গা থেকে উনি এখন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন ভাই বোনদের কথা বলতে গিয়ে। অনেক শুভকামনা আপনার ভাই বোনদের জন্য, এবং তারা এই যে আপনার মতন একজন গুণী বোন পেয়েছেন, তারাও নিশ্চয়ই খুব আনন্দ পাবেন যখন এই অনুষ্ঠানটি দেখবেন। না, সে নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, কারণ ওরা সবাই আমাকে ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি। আমরা একটু সাংবাদিকতা প্রসঙ্গে আসি। পরিবার চেয়েছিল আপনি ডাক্তার হন, বাবা চেয়েছিল, তো সেটি তো হতে পারলেন না। অর্থনীতিতে পড়লেন, পরবর্তীতে সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন। পরিবারের প্রতিক্রিয়া কী ছিল, এবং মাঝে তো আপনি বিয়েও করেছেন? আচ্ছা, পরিবারের প্রতিক্রিয়া বলে, ডাক্তার আমি হতে চাইনি, আমার বোন হতে চেয়েছিল এবং ও হয়েছে। আমি কিছু হতে চাইনি, বাবার ইচ্ছাতে একবার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছাটা হয়েছিল। পরে আসলে আমি আমার কেরিয়ার প্ল্যানিংটা আমি নিজেই করেছি আসলে। যেটা বললাম, হুট করে এই চাকরিতে জয়েন করা, তখন আমার পড়াশোনাও শেষ হয়নি। তো তখন এসে যখন পিসি ওয়ার্ল্ডের কাজটা শুরু করি, তখন আমাদের দেশের তথ্য প্রযুক্তি সাংবাদিকতাটা খুব বেশি ছিল না। আমাদের খুব লিডিং কয়েকটা জাতীয় দৈনিকে খুব ছোট করে, আপনাদের যদি মনে থেকে থাকে সেই সময়টাতে খুব ছোট করে আইটি কর্নার আসতো। তো আমার পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনটাতে কাজ করতে গিয়ে সারা বিশ্বে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ছিল, আমরা সারা বিশ্বে প্রযুক্তি কিভাবে পরিবর্তন করছে, কিভাবে প্রযুক্তি বদলে দিচ্ছে সব কিছু, জিনিসটা সেখান থেকে আমি আসলে জানতে পারি। এবং তখন আমার খুব মনে হয়েছিল যে এটা খুব ভালো একটা সেক্টর হতে পারে, এটা খুব ভালো একটা জায়গা যেখানে আমি এক্সপ্লোর করতে পারি আমার কেরিয়ারটা। ভালো লাগাটা সেখান থেকে শুরু হয়। আর সাংবাদিকতার জায়গা হচ্ছে যে তখন খুব হাতে গোনা কয়েকজন লিখত বলে আমরা খুব ক্লোজ ছিলাম একে অন্যের। আমার মনে আছে আমাদের ডেইলি স্টারের কলিগ ছিলেন নাফিদ ভাই, আমাদের শুভ্র ভাই ছিলেন ইন্ডিপেন্ডেন্টে, তো উই আর ভেরি ক্লোজ। পল্লব ভাই প্রথম আলোতে ছিলেন। তো আমরা একসাথে যখন কাজ করা শুরু করি, সেই সময়টা আমরা আসলে তথ্য প্রযুক্তি সাংবাদিকতার জায়গাটাতে আমাদের মনে হয়েছিল যে একটা অ্যাসোসিয়েশন বোধহয় দরকার, একটা মুভমেন্ট দরকার, যে একটু মানুষকে জানানো দরকার যে তথ্য প্রযুক্তি সাংবাদিকতাটাও অন্যান্য বিটের মতো একটা বিট হতে পারে। আর বিশেষ করে আমাদের নারীদের জন্য তো আমি বলবো এখনও খুব বেশি পরিবর্তন হয়েছে এমন না। নারীরা নারী পাতায় কাজ করবে, কিংবা ফ্যাশন পাতায় কাজ করবে, লাইফস্টাইলে কাজ করবে, এরকম একটা ধ্যান ধারণা। আমি ভাবছিলাম যে আপনি রূপচর্চা নিয়ে না ভেবে, নকশা নিয়ে না ভেবে আপনি কেন আইসিটি নিয়ে ভাবলেন? হ্যাঁ, ওইটা আমার ভালো লাগার জায়গাটা ছিল এটা। তো তখন আমরা ফিল করি যে আমাদের বোধহয় একটা অ্যাসোসিয়েশন দরকার। তখন আমাদের এই গুটি কয়েক মিলে, তখন ডেইলি অবজারভারে ছিলেন আহমেদুল ইসলাম বাবু, উনি ছিলেন। তো উনি আমাদের প্রতিষ্ঠাতা, এবং জেসান ভাই ছিলেন, উনি বুয়েট থেকে কেবল পাশ করে বের হয়ে ইত্তেফাকে কাজ করতেন আইটি পাতায়। তখন আমরা এই সংগঠনটা শুরু করি কয়েকজন ছেলে মেয়ে মিলে 2002 সালে। আচ্ছা, 2002 সালে আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তারপরে আমাদের প্রথমেই কাজ, কি নাম বললেন সংগঠনের? বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, বিআইজেএস। তো তখন আমাদের প্রথম কাজ হয়ে যায় যে আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে দেখা করা শুরু করি, বিভিন্ন পত্রিকায় যাই যাতে আইটি পাতাটি একটু বড় করে, কর্নার না করে, এটাকে যেন আরেকটু ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং আলাদা করে তথ্য প্রযুক্তি সাংবাদিকতার এইটাকে একটা পেশাগত আইডেন্টিটি দেওয়া, বা এই জায়গায় ছেলেপেলেদেরকে এনকারেজ করা, আলাদা করে আইটি সাংবাদিক নেয়া, ওই জায়গাগুলো তখন আমাদের ক্যাম্পেইন বা আমাদের মূল অবজেক্টিভ থাকে এই জায়গাটায় কাজ করা। এবং আমার মনে হয় যে আমরা খুব
অল্প সময়ে, খুব বেশি সময় আমাদের লাগেনি যে একটু বোঝানোর জন্য যে এটার প্রয়োজনীয়তাটা আছে। তবে 2008 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণাটা দেন, এটা সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা সেন্সেশন কিন্তু তৈরি করেছে। ডিজিটালাইজেশন, টেকনোলজি অ্যাডাপশন, মোবাইল ইউজ, ইন্টারনেট ইউজ, এই জায়গাগুলোতে। তো ওই সময়ের পরে কিন্তু বেশ ভালো একটা মানুষের মধ্যে এটা নিয়ে কাজ শুরু হয়েছে, মানুষের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। তো মানুষের যখন কোনো কিছু নিয়ে আগ্রহের জায়গা তৈরি হয়, সাংবাদিকদের তো তখন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হয়ে যায় যে ওই জায়গাটাকে ফোকাস করে কাজ করা। এভাবে এই সাংবাদিকতাটার ডেভেলপমেন্ট হয়েছে। 2002 সালে আপনারা যে সংগঠন করলেন, তারপরে বিভিন্ন পত্রিকা অফিসের সম্পাদকদের কাছে গেলেন, তারপর কিন্তু মুভমেন্টটা আস্তে আস্তে শুরু হয়েছিল। এবং যদি আমি দৈনিক প্রথম আলোর কথাই ধরি, কম্পিউটার প্রতিদিনের পাশাপাশি প্রজন্ম.com একদম আলাদা করে একটা ফিচার পাতা বেরিয়েছিল, যেটি আপনাদের এক ধরনের সাফল্যই বলা যায়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কিভাবে সংগঠনটি দাঁড়ালো? তারপরে প্রথম আলো যেমন করপত্রটা বের করতো প্রজন্ম.com, তেমনি ইত্তেফাক বের করতো, সমকাল বের করতো। সবগুলো জাতীয় দৈনিকই তখন আলাদা করে প্রযুক্তি পাতা করা শুরু করলো। তো তখন আস্তে আস্তে এখানে কর্মরত সাংবাদিকদের সংখ্যা বাড়তে থাকলো, আমাদের সংগঠনেও সদস্য আস্তে আস্তে বাড়তে থাকলো। তবে শুরু থেকে আমরা সদস্যপদ প্রদানে এবং সদস্য তৈরিতে কিন্তু সবসময় আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যারা রেগুলার নিয়মিত কাজ করেন তাদেরকে। পরে আস্তে আস্তে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে যখন তথ্য প্রযুক্তি আলাদা করে অনুষ্ঠানগুলো শুরু হলো, সেখানেও আস্তে আস্তে নতুন নতুন সাংবাদিকরা তাদের কেরিয়ার ডেভেলপ করলেন। তাদেরকেও আমরা আমাদের মেম্বারশিপের জন্য আমরা একটা সার্কুলার আমরা দিই, আমরা আবেদন জানাই, বিভিন্ন ইভেন্টে তাদের সাথে কথা হয়। তো সার্কুলেশনের মাধ্যমে আমরা যখন দিই যে সদস্যপদ নেওয়া হবে, আমরা দেখি যে বেশ ভালো একটা সাড়া কিন্তু আমরা পাই। এবং সংগঠনটি এখন পর্যন্ত আমি খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের সংগঠনে সবগুলো জাতীয় দৈনিক থেকে আমাদের প্রতিনিধিত্ব করছে আমাদের সংগঠনের সদস্য। এবং যেটা আমি বলবো যে এখন আমাদের তো নিউ মিডিয়াতে অনেক চেঞ্জেস এসেছে, প্রিন্ট মিডিয়ার সাথে এখন অনলাইন মিডিয়া, নিউজ পোর্টালগুলো বেশ ভালো করছে। হয়তো একটা সময় দেখা যাবে যে নিউজ পোর্টালগুলো হয়ে যাচ্ছে মেইন একটা রেফারেন্স সংবাদ মাধ্যম, একদম। তো সেই জায়গা থেকে আমাদের এখন অনলাইন মিডিয়ারও খুব ভালো একটা পার্টিসিপেশন আছে, ইলেকট্রনিক মিডিয়ার একটা ভালো পার্টিসিপেশন আছে। এবং আমরা চেষ্টা করছি যে আমাদের সদস্যদের ডেভেলপমেন্টের জায়গাটায় আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করি, বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করি এবং নলেজ শেয়ারিং সেশনগুলো আমরা করি। ডিফারেন্ট ইস্যুতে আমরা রাউন্ড টেবিল আয়োজন করি। এভাবে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমগুলোর মাধ্যমে আসলে সংগঠনটি আজকে এখানে দাঁড়িয়েছে। আর গর্ব করেই বলছি আমাদের সংগঠনটি সমাজসেবা থেকে অনুমোদিত এই মুহূর্তে একমাত্র তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন। চমৎকার। এর পাশাপাশি আরেকটু যদি জানতে চাই যে এত কাজ যখন শুরু করলেন তখন পরিবারের প্রতিক্রিয়া কী ছিল এবং কতটা সাপোর্ট পেতেন সেই সময়? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি বলি আমি সৌভাগ্যবানই বলবো আমি, বা হয়তো সময়টা বা পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে বিষয়টাকে অর্জন করা গেছে এরকম বলবো। আমার বিয়ের পর আমার একটা 3 মান্থের একটা স্কলারশিপ আমি পাই, সেটা দিল্লিতে ছিল। বিয়েটা কবে হয়েছিল? 2001 সালে। আচ্ছা। তো এটা ছিল 2003 বা 4-এর ঘটনা। তো আমাদের এডিটর ছিলেন উনি এনায়েতুল্লাহ খান ছিলেন, যিনি হলিডে এবং নিউজ পত্রিকার এডিটর ছিলেন। পরে আমাদের অ্যাক্টিং এডিটর ছিলেন SM ইকবাল। তো উনি অনেক খুশি হয়েছেন যে পিসি ওয়ার্ল্ড থেকে কেউ এই নমিনেশনটা পেয়েছে। আমিও খুশি হয়েছি যে কারণ ওটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে সিলেকশনটা হয়। কিন্তু যখন আমি এটা শুনলাম, আমি প্রথম আমার এখনও মনে আছে আমি আমার আম্মাকে ফোন দিয়েছিলাম। তো আমার আম্মা আমাকে যেটা বলেছেন, আমি আসলে বিভিন্নভাবে আমার মা বাবা বলি বা আমার মা কিন্তু খুব স্বশিক্ষিত একজন মানুষ ছিলেন। আমার আম্মার চিন্তা ভাবনাগুলো একদম অন্যরকম ছিল। 8-10টা শিশুময়ের মায়ের মতো ছিলেন না আম্মা। তো আমি আম্মাকে বললাম, আম্মা তখন আমাকে বললো যে তুমি তোমার শাশুড়ির সাথে আগে কথা বলো। আম্মা আমাকে এটা বললাম, তুমি তোমার শাশুড়ির সাথে কথা বলো। তো তখন আমি পরের ফোনটা দিয়েছি আমার হাজব্যান্ডকে, জানালাম যে এরকম হয়েছে, আমি এখন মাকে এটা কীভাবে বলবো। তো ও তখন আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি মাকে বলতে হবে না, মাকে আমি দেখতেছি, তুমি খবরটা খালি দাও। তো পরে আমি মাকে ফোন করে জানালাম। তো মা বললো যে আচ্ছা ভালো। তো পরে আমি যখন বাসায় ফিরছি সন্ধ্যার পরে, তখন বললো যে এটা কিন্তু হবে না,
ঠিক আছে, ভালো, আমি খুশি হয়েছি, কিন্তু যাওয়া কিন্তু হবে না, এত লম্বা সময় এভাবে যাওয়া হবে না। তো পরে আমি গ্রেটফুল যে আমার হাজব্যান্ড এবং আমার একজন খালা শাশুড়ি না, আমার একজন ফুফু শাশুড়ি ছিলেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো উনি খুবই সেলফ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ। তিনি তখন এখানে হেল্প করেছিলেন বুঝাতে যে না, এটা তো খুব প্রাউড, আমাদের ছেলের বউ এরকম একটা সুযোগ পেয়েছে, তোমার উচিত তাকে অ্যালাউ করা। তো উনি আমাকে অ্যালাউ করেছেন পরে, এবং আমি ছিলাম না, পুরো সংসার উনিই সামলেছেন। এবং আমার যে বোন ঢাকায় থাকে, আমার সেজো বোন বিভিন্নভাবে আমার জীবনে অনেক বড় একটা জায়গা জুড়ে। ও তখন অনেক সাপোর্ট করেছে, আমার বাচ্চার খবর নিয়েছে, আমার শাশুড়ির সাথে যোগাযোগ রেখেছে, এসেছে, বাচ্চাকে দেখেছে। এইভাবে পরিবারের সাপোর্ট আমি পেয়েছি বরাবরই। পরবর্তীতে পিসি ওয়ার্ল্ডের সঙ্গে আপনার যাত্রাটা কিভাবে এগিয়ে চললো সেই গল্প একটু শুনি। পিসি ওয়ার্ল্ডে যখন আমি যুক্ত হই, জয়েন করি 2000 সালে, তো তখন আমাদের ম্যাগাজিনটা একটা ফ্র্যাঞ্চাইজি ছিল, যেহেতু আইডিজির একটা পাবলিকেশন, আমাদের হেড অফিস ছিল সিলিকন ভ্যালিতে। তো ইন্টারন্যাশনাল ডাটা গ্রুপের এটা একটা ম্যাগাজিন, এবং এটা বাংলাদেশ সহ তখন 116টি দেশে পাবলিশড হতো। ম্যাগাজিনটা আমি বলবো যে সে সময়ের বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে কিন্তু পিসি ওয়ার্ল্ডের অন্যরকম একটা আমি বলবো যে বাজার ছিল, এবং ডিমান্ডও ছিল, সেই সাথে প্রোডাক্টে ভীষণ ভালো একটা ম্যাগাজিন ছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এই ম্যাগাজিনটার সাথে আমি যুক্ত হতে পেরেছিলাম, কারণ ওখানে কন্টেন্টগুলো এত ভালো ছিল, সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন জার্নালিস্টরা লিখতো ওই ম্যাগাজিনটা। এবং আপনি হেড অফ কন্টেন্ট অপারেশন ছিলেন। আমি জয়েন করেছি তখন আমি মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করি, পরে রিপোর্টিংয়ে যাই, পরে ফিচারে যাই, তারপরে যখন আমি ছাড়ি ম্যাগাজিনটা তখন আমি হেড অফ কন্টেন্ট ছিলাম এই ম্যাগাজিন। বিশাল অর্জন। হ্যাঁ, তো আমি ওই জায়গায় যখন শুরু করি তখন আমাদের লোকাল পার্টটা, আমরা ওটা ইন্টারন্যাশনাল কন্টেন্টের সাথে আমাদের একটা লোকাল কন্টেন্ট আমরা অ্যাড করতাম ওখানে। তো ওখানে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ছিল যে আমরা মাত্র 2 জন কাজ করতাম প্রথম দিকে, কারণ এটা ছিল আইএসএনএর, মানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড বা বাংলানেট, যারা প্রথম বাংলাদেশে ইন্টারনেট নিয়ে আসে, তাদের এটা সিস্টার কনসার্ন ছিল। তো সেই জায়গায় ওনারা যখন, যেহেতু এটা আইটি ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনগুলো বেঁচে থাকে বিজ্ঞাপনে, তো 2000 সালের দিকে তখন আমাদের তথ্য প্রযুক্তি পেনিট্রেশনটা এখনকার মতো ছিল না, তো বিজ্ঞাপন একটা চ্যালেঞ্জ ছিল। তো আমাদের এডিটর স্যার আমি জয়েন করার 6 মাসের মাথায় বললো যে ম্যাগাজিনটা লসি কনসার্ন হয়ে যাচ্ছে, তুমি কমিউনিকেশনে ভালো, বিজনেস ভালো বুঝো, তুমি আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিমে চলে আসো, ম্যাগাজিনটা আমরা বন্ধ করে দেব। এটা 2003 সালের কথা বলছি। তো তখন মানে আমি জয়েন করার 2002 সাল, তখন 2002। তো তখন আমাদের টিম ছিলাম, আমরা 5 জনের একটা টিম ছিলাম। তখন আমরা আমাদের এডিটর স্যারের সাথে বললাম যে স্যার আমাদেরকে 6 মান্থ একটু টাইম দেন, আমরা দেখি এটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি কিনা, তারপরে না পারলে আপনি বন্ধ করে দিন। তো তখনকার ওই চ্যালেঞ্জটা আমি তাদের কথা মনে করি, এবং ভীষণ শ্রদ্ধার সাথেই মনে করি আমার সেই 5 কলিগকে, যাদের একজন এখন বাংলা নিউজ 24-এ আছেন, কাজ করেন, আরেকজন দেশের বাইরে চলে গেছেন, ভীষণ ভালো লিখতেন, উনি বুয়েট থেকে পাশ করে আমাদের ম্যাগাজিনে জয়েন করেছেন। তো আমাদের কন্টেন্টটা খুব রিচ ছিল। তখন ওই চ্যালেঞ্জটার সময় আমরা 5 জন মিলে 6 মাসের আমাদের ওই যুদ্ধটা ছিল অনেক বড় একটা যুদ্ধ। আমরা কিন্তু অনায়াসে ওনাদের অন্য ডিপার্টমেন্টে আমাদেরকে ওনারা জব দিতেন, কাজ করতে পারতাম, কিন্তু আমাদের 5 জনের ম্যাগাজিনটার প্রতি ভীষণ দুর্বলতা ছিল, এবং ম্যাগাজিনটা সত্যি একটা ভালো ম্যাগাজিন ছিল, একদম 4 কালার একটা ম্যাগাজিন, খুব ভালো লাগতো দেখতে। আমি দেখেছিলাম, আমিও পড়তাম। থ্যাংক ইউ। তো তখন ওই জায়গাটায় আমাদের চ্যালেঞ্জটা আমরা মোটামুটি 6 মাসে যেতটুকুন ডেভেলপ করতে পেরেছি, পুরোটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু আমাদের এডিটর ওয়াজ ভেরি হ্যাপি যে আমরা 6 মান্থে এতটুকু এসেছে। তখন উনি আমাদেরকে 1 বছরের সময় দিলেন যে আরও 1 বছর তোমরা নাও। পরে আর 1 বছর লাগেনি, এর মধ্যে আমাদের বিজ্ঞাপনও বেশ ভালো আসা শুরু করলো। ওই জায়গাটায় আমার মনে আছে যে তখন রিপোর্টিংয়ে আমি একা কাজ করি। তো আমার এখনও মনে আছে যে তখন কোনো ন্যাশনাল আইটি ইভেন্ট হলে একটা বোর্ড নিয়ে, পেন্সিল নিয়ে, কাগজ নিয়ে আমি কিন্তু বেরিয়ে যেতাম যে কোথায় নতুন টেকনোলজি কী আসছে, টেকনোলজিতে কে নতুন করে কাজ শুরু করেছে, এবং আমাদের দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কীভাবে গ্রো করছে, বা আমাদের হার্ডওয়্যারে নতুন প্রোডাক্ট কে নিয়ে এসেছে। তো আইডিবিতে প্রায় পাওয়া যেত। আইডিবি ছিল আমাদের একদম মানে নিজেদের জায়গা বলতে গেলে। তো ওইভাবে শুরু। আর ভালো লাগার জায়গাটা যেটা ছিল যে
ডেভেলপমেন্টটা সে যে শুরু হয়েছে, লাস্ট যখন আমরা ম্যাগাজিনটা ক্লোজ করতে হয় সেটা আইডিজির একটা ডিক্লারেশন ছিল 2011-তে, যখন নিউ মিডিয়া লঞ্চ হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। তখন তাদের সেক্রেটারিয়াল ডিসিশন ছিল যে তারা আর প্রিন্ট ভার্সনে থাকবে না, তারা এটাকে অনলাইনে ট্রান্সফার করবে। এখনও pcworld.com আপনি দেখবেন অনলাইনে আছে। এখনও ওয়ার্ল্ডে তাদের কন্টেন্ট অনেক রিচ। স্পেশালি আমি বলবো, আমরা তখন কাজ করেছি, আমাদের একটা রিপোর্ট যেত রিভিউ অফ দ্য মান্থ নামে। সেখানে আমরা যে কোনো একটা টেকনোলজি টেক প্রোডাক্টের আমরা নেগেটিভ পজিটিভ দুটোই বলতাম। এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় ছিল, নেগেটিভটা বলা। হ্যাঁ, তো তখন এটা চ্যালেঞ্জও ছিল। কিন্তু তখনকার যারা ব্যবসায়ী ছিলেন তাদের অনেকে এখনও আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের তারা এখন প্রধান প্রেসিডেন্ট। তো লম্বা সময় তো তখন কিন্তু আমাদের জন্য ওইটা একটা চ্যালেঞ্জ ছিল, কেউ নেগেটিভটা বলতে চাইতো না। আর পিসি ওয়ার্ল্ডের এটা আমাদের এডিটোরিয়াল স্ট্র্যাটেজি ছিল যে রিভিউ অফ দ্য মান্থ যাবে না নেগেটিভ কিছু ছাড়া। ওইটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এটা ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলতো আমার বিজ্ঞাপনে। তো তখন একটা ঝামেলা হতো। তখন একটা সময় এসে স্যার বললো যে তাহলে বিজ্ঞাপনটাও তুমি দেখো। তো এইভাবে আসলে দেখা গেছে যে আমার টেকনোলজি রিপোর্টিংয়ের পাশাপাশি আমার একটুখানি বিজনেসটাও দেখা শুরু পারে তাকে সব কাজ দিয়ে দেয়। না, ওটা আসলে ছোট টিম ছিল, তো আমরা একদম তাই মাল্টিটাস্কার হতে হয়েছে আর কি আমাদেরকে। তো ওভাবে আমি খুব খুশি হয়েছিলাম এবং ভীষণ ভালো লেগেছে যে ম্যাগাজিনটা একসময় বাংলাদেশের ইংলিশ ম্যাগাজিন হিসেবে নাম্বার 1 ম্যাগাজিন হতে পেরেছে। এটা আমার ভালো লেগেছে। নিঃসন্দেহে বিশাল বড় প্রাপ্তি এবং ভালো লাগার মতোই ব্যাপার। পরবর্তীতে তো টেক সলিউশনস প্রতিষ্ঠা করলেন আপনি, সেটা কোন সময়কার কথা? এটা হলো যে 2011-তে যখন পিসি ওয়ার্ল্ডটা ওরা ডিক্লারেশন আসলো, আমাদের অফিস থেকে এগ্রি করলো যে আমরা এটাকে আর প্রিন্ট ভার্সনে রাখবো না, আমরা এটা অনলাইনে চলে যাব বা ডিফারেন্ট মিডিয়াতে যাবে। তখন আমাদের ওখানে আমাদের ম্যানেজমেন্টও একটা চেঞ্জ আসলো যে অন্য আরও কিছু ম্যাগাজিন নিয়ে মার্কেটে নামবে। তো সেই সময়টাতে তখন আমার মনে হলো যে আমাদের যে রিডার্স গ্রুপটা তৈরি হয়েছিল, আমার ভালো লাগতো যে বাংলাদেশের সবগুলো রিসার্চ ইনস্টিটিউশনে আমাদের পিসি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতো এবং সবগুলো ক্যাডেট কলেজে পিসি ওয়ার্ল্ডের সাবস্ক্রিপশন ছিল এবং আমাদের কর্পোরেটগুলোতে সেগমেন্টেড ম্যাগাজিন ছিল। তো একটা হিউজ মার্কেট ছিল আমাদের এবং রিডার্সরা সরাসরি আমার সাথে খুব কানেক্টেড ছিল, নিউজ যেহেতু বা সাবস্ক্রিপশনটা আমার আন্ডারে ছিল। সো আমি জানতাম আমার কোথায় কোথায় সাবস্ক্রাইবাররা আছে। আমার একজন সাবস্ক্রাইবার ছিল, ওনার কথা আসলে বলছি ওনার প্রতি কৃতজ্ঞতা থেকে। উনি তখন পটুয়াখালীর ম্যাজিস্ট্রেট ছিলেন। তো উনি বজলুর রশিদ সাহেব, উনি তখন ওখানে ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি পটুয়াখালীতে আমার ম্যাগাজিনটা কোথায় যেন পেয়েছেন, পেয়ে ওটা পড়ে উনি আমাকে ফোন দিয়েছেন যে এই ম্যাগাজিনটা আমি কিভাবে প্রতি মাসে পেতে পারি। তো আমি ওনার সাবস্ক্রিপশনটা করে দিই। তো উনি সারপ্রাইজলি উনি এই ম্যাগাজিনটা এত ভালো বাসতেন এবং আমার লেখা খুব পছন্দ করতেন। উনি ওখানে খুব সুন্দর একটা লাইব্রেরি করেছিলেন আমাদের পিসি ওয়ার্ল্ডের জন্য এবং সেই লাইব্রেরিটা উনি আমাকে ছবি তুলে যখন পাঠিয়েছেন তখন আমার মনে হয়েছে যে আমার সাংবাদিকতার অনেক বড় একটা অর্জন বোধহয় সেটা হয়েছে যে কোনো একজন রিডার্স এরকম করে এই ম্যাগাজিনটাকে আর্কাইভিং করেছে, রেখেছে। তো আমি যখন দেখলাম যে আমাদের সাবস্ক্রিপশনটা খুব ভালো ছিল, একটা ভালো রিডার্স গ্রুপ ছিল, আর তখন আমার বাচ্চাটাও ছোট ছিল। তো পিসি ওয়ার্ল্ডটা যখন ক্লোজিংয়ের দিকে, তখন আমার বাসা থেকে একটা প্রেশার ছিল জব ছাড়ার, বাচ্চাটাকে টেক কেয়ার করার। তো সেই জায়গায় এসে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে চাকরিটা ছাড়ার। যদিও আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেননি স্যার বা ম্যাডাম, কারণ আমি আসলে একটা জবই করেছি, এই জবটাই শুরু করেছি, এইটাই একটা জবই আমি করেছি সারা জীবন। বিকজ আমি খুব হ্যাপি ছিলাম আমার জবে, আমার অফিস এনভায়রনমেন্ট, আমার কলিগস যাদের সাথে এখনও আমার খুব ভালো বন্ধুত্ব। তো আমি আর কোনো জব করিনি। তখন আমি ডিসিশন নিলাম যে জবটা ছাড়বো। তো জব ছাড়ার 3 মাস বা 2 মাসের মাথায় আমি তখন ভাবলাম যে আবার একটা চাকরিতে যাওয়া, বাচ্চাটাকে টেক কেয়ার করার সাথে একটু কঠিন আমার জন্য। তখন আমি ভাবলাম যে একটা বিজনেস করি এবং এই জায়গায় আমি কৃতজ্ঞতা ভরেই বলি, আমার নিজের কাজিন আছেন, উনি দৈনিক ভোরের ডাকের সম্পাদক KM বেলায়েত হোসেন ভাইয়া। তখন আমাকে বললো যে তোমার যেহেতু এক্সপার্টিসটা ম্যাগাজিনে, সো তুমি অন্য কোনো কাজে জয়েন না করে তুমি একটা ম্যাগাজিনই করো। এটা ভাইয়ার বুদ্ধি ছিল। আর তখন আমি ভাইয়ার সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এত রিডার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তারা চায় ম্যাগাজিনটা, এবং আমি প্রচুর ফোন পেতাম। ওই 2-3 মাসে আমি প্রচুর ফোন পেয়েছি আমার রিডার্সের কাছ থেকে যে আপা রিপোর্ট পাই না, দেখি না। তো ওইটাই একটা ইস্যু ছিল, ওইভাবে টেক ওয়ার্ল্ডটা শুরু করা। এবং কত সালে? 2011 অগাস্টে আমার ফার্স্ট ইস্যু বের হয় এবং আমার ফার্স্ট ইস্যুটা আমি একা বের করি। আমাদের দেশে
আমি বলতে পারি যে তথ্য প্রযুক্তি ম্যাগাজিনের আমি বোধহয় প্রথম নারী প্রকাশক। আমাদের আরেকজন ছিলেন নাজমা আন্টি, উনি আছেন কম্পিউটার জগতের। তো ওইটা আঙ্কেল আসলে শুরু করেছেন, পরে আন্টি ওটা ইনহেরিট করেছেন। তো এটা যখন আমি শুরু করি, প্রকাশকও আমি ছিলাম, সম্পাদকও আমি ছিলাম। প্রথম সংখ্যাটা খুব চ্যালেঞ্জ নিয়ে বের করেছি যে পারবো কিনা, মানুষ ট্রাস্ট করবে কিনা। কারণ পিসি ওয়ার্ল্ডের বড় একটা জায়গা ছিল আইডিজির লোগোটা, যেটা আইডিজির একটা পাবলিকেশন। আর ট্রাস্টের জায়গাটা, কন্টেন্টের জায়গাটা খুব ক্লিয়ার ছিল সবার কাছে। টেক ওয়ার্ল্ডটা পুরোটাই বেরিয়েছে আমি যতটুকুন 2011 পর্যন্ত ইন্ডাস্ট্রি থেকে অর্জন করেছি, সেটাই আমার পুঁজি ছিল, আমার নেটওয়ার্ক, আমার লেখালেখির থ্রুতে মানুষকে জানা, আমার কমিউনিটি। এটা আমার বড় একটা অ্যাসেট ছিল, খুব সামান্য টাকা নিয়ে শুরু করা। তারপরে প্রথম 3 মাসের পরে আমার মানে আমি খুব কনফিডেন্ট পেলাম যে না আমি পারবো। এবং স্পন্সর পেতেন প্রথম দিকে? হ্যাঁ, আমি একদম প্রথম সংখ্যাটাতে, আমি এটা একটু বলি, আমার প্রথম সংখ্যাটা যখন আমি করি তো ভাইয়া আমাকে বলেছিল লোকজন নাও। ভাইয়ার অফিসে একটা ছোট্ট রুমে আমি শুরু করি দেখার জন্য। আমার কাজিন, হ্যাঁ, ভোরের ডাকের সম্পাদক। তো ওনার অফিসে একটা রুমে আমি কাজ শুরু করি। তো ভাইয়া বলছিল লোক নাও তুমি। তো আমি বলছি যে না, আমি আগে দেখে পারি কিনা, নিজে পারি কিনা। কারণ আমি যখন চলে আসি পিসি ওয়ার্ল্ড থেকে, তখন ফুল টিম ওখানে সবাই চেয়েছিল আমার সাথেই চলে আসবে। তো এটা আমি আসলে এই কর্পোরেট এই কালচারটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, কারণ ওই অফিসটাও তো সার্ভাইভ করতে হবে। তো আমি কাউকে নিয়ে আসি নাই, পরে এসে শুরু করলাম। তো প্রথম সংখ্যাটা যখন করি আমি হিসাব করে দেখি যে আমার প্রিন্টিং কস্ট আসে 75,000 টাকা। তো তখন আমি ভাইকে বললাম আমার তো 75,000 টাকা, আমার নিজের আসে 72,000 টাকা। তো ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে তুমি করো। তো তখন আমার ফার্স্ট ইস্যুতে আমার টার্গেট ছিল যে আমি 75,000-এর বিজ্ঞাপন পেতে হবে, প্রফিট না করি, আমার লস যেন না হয়। তো তখন ম্যাগাজিন তো দেখিয়ে বিজ্ঞাপন আনতে হবে যে প্রিন্টটা এরকম হবে। তখন আমি কি করি, আমার যে ফার্স্ট সংখ্যাটা আমার এখনও মনে আছে, ওইটার প্রচ্ছদটা, ওইটা একটা 3G মোবাইল নিয়ে ছিল, কাভার স্টোরিটা ছিল তখন বাংলাদেশে 3G কেবল আলোচনা হচ্ছে। 3G একটা মোবাইল সেট নিয়ে একটা কাভার করা ইয়ালোর উপরে একটা কাভার আমি ডিজাইন করি, ভিতরের সব পেজগুলো সাদা রেখে শুধু কাভারটা প্রিন্ট করে ম্যাগাজিনের মতো বাঁধাই করি। সেই ম্যাগাজিনটা নিয়ে আমি 3টি প্রতিষ্ঠানে যাই বিজ্ঞাপনের জন্য, আমি নিজেই গিয়েছি। তো ওর মধ্যে এই 3টা প্রতিষ্ঠানই কিন্তু পিসি ওয়ার্ল্ডের রেগুলার বিজ্ঞাপন দিতেন এবং আমার সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। এবং বিভিন্নভাবে আমি আসলে ওনাদের কাছেও কৃতজ্ঞ আমার আজকের এই কেরিয়ারের জন্য। ওনারা সবসময় স্পন্সর বা বিজ্ঞাপনের জায়গাটাতে আমার প্রতি বিশ্বাসী ছিলেন যে নাজনীন পারবে। তো ওই 3টা বিজ্ঞাপন আসে, একটা বিজ্ঞাপন আসে ক্যাসপারস্কির, ওইটা আপনারাও দেখেছেন, এটা দীর্ঘদিন ছিল। কারণ ওইটা হচ্ছে যে আমাদের মুসা তখন এভারেস্ট জয় করে, ওকে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় ক্যাসপারস্কির, ওর ছবি দিয়ে একটা বিজ্ঞাপন ছিল, ওটা আমার ব্যাক কাভারে। বাকি দুটো আমরা শুনতে চাই। বাকি দুটোর মধ্যে একটা ছিল ওটা হিটাচির ছিল, হিটাচির এখানে ইউনিক বিজনেস সিস্টেম, ওনারা দিয়েছিলেন একটা বিজ্ঞাপন, এবং আরেকটি বিজ্ঞাপন ছিল স্মার্ট টেকনোলজির। ওনারা তখন ডেল, এইচপি এই সবগুলো ব্র্যান্ড নিয়ে ওনারা কাজ করেন। তো দুটো বিজ্ঞাপনের মধ্যে মানে ভালো লেগেছিল যেটা যে ক্যাসপারস্কির প্রবীর দা, উনি বাংলাদেশে ক্যাসপারস্কির ওনারা ছিলেন রিটেলার, মানে ওনারা ডিস্ট্রিবিউটার ছিলেন, বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার ছিলেন। ওনারা আমাদের সাথে 1 বছরের চুক্তি করেছিলেন। এটা তখন আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে ম্যাগাজিনটা বেরি হয়নি, 1 বছরের একটা চুক্তি পেলাম। এবং তখন এইচপি, ডেল এদের কাছে আমি গিয়েছিলাম, অনেকেই ভেবেছিল যে এই ম্যাগাজিনটা হয়তো সাস্টেইন করবে না। বছর দেড়েক পরে যখন এইচপি আমার সাথে 1 বছরের এগ্রিমেন্ট করে, যিনি ছিলেন তখন এইচপির দায়িত্বে, উনি তখন আমাকে বলেছিল যে আপা আমি খোঁজ করে আপনাকে ফোন করে বিজ্ঞাপনটা দিয়েছি। আর হ্যাঁ, আমি তো অনেকবার আপনাকে নক করেছি। তখন উনি বলছে আমি ভেবেছিলাম আপনি এটা সাস্টেইন করবে না, যে কারণে ওই সময় বিজ্ঞাপন দিইনি, বাট 1 বছর আপনি টিকে গেছেন, আপনি পারবেন। তো এই বিষয়গুলো আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছে যে সাস্টেইন করার জায়গায়। এখন আলহামদুলিল্লাহ আমরা একটা মোটামুটি একটা সাস্টেইনেবল মডেলে আমরা আছি। তার মানে আপনার এখন পর্যন্ত 13 বছর হয়ে গেল। 13 বছর, বাহ। এবং এই 13 বছরে আরো অনেক অর্জন যোগ হয়েছে, এবং যে কারণে আজকে আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের প্রথম নারী সভাপতি আপনি হয়েছেন তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন যেটি BIGF, হ্যাঁ, সেটির সভাপতি হয়েছে, নারী সভাপতি। এটির সাথে কবে যুক্ত হয়েছিলেন আপনি? আমি এটার একদম সূচনা লগ্ন থেকে আছি। 2002 সালে যখন এটা আমি বলেছিলাম যে প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আমি 2002 থেকে এই সংগঠনটির সাথে আমি আছি এবং বিভিন্ন সময়ে কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে আমি
কাজ করেছি। এবারই 2022 সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি সভাপতি পদে। এবং আমাদের নির্বাচনটি দুবার হয়েছে, কারণ প্রথমবার আমি এবং যিনি দাঁড়িয়েছিলেন আমার প্রতিদ্বন্দ্বী তিনি আর আমি সমান ভোট পাই, দুজনেই সমান ভোট পাই। একদম ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। তো তখন খুব ক্রুশিয়াল একটা টাইম, যে আবার নির্বাচন হবে না এক বছর করে করব, এরকম একটা টিকি ইস্যু ছিল সে সময়। পরে আমাদের নির্বাচন কমিশন ছিলেন যিনি, তিনি আমাদের কাফি ভাই, সবাই খুব পছন্দের মানুষ। তো কাফি ভাই এবং আমাদের নির্বাচন পল্লব ভাইরা ছিলেন, আমাদের সিনিয়র সাংবাদিকরা ছিলেন, মাহমুদ ভাই। তো ওনারা তখন ডিসিশন নিলেন যে না, নির্বাচনটি আবার হবে। প্রথমবার যখন হলো তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, পরের বার একটু কঠিন আবার ক্যাম্পেইন করা, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া যে পরের বার যখন নির্বাচন হলো আমি জয়ী হলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের সদস্যরা যে আমাকে বিশ্বাস করেছে এবং আমার উপরে যে তারা আস্থাটা রাখতে পেরেছে যে না, আমি সভাপতি হতে পারি, এটার জন্য আমি আমার প্রত্যেকটা সদস্যের কাছে কৃতজ্ঞ। আসলে নারী পুরুষ ভাবে যে আমরা আলাদা করে বলছি, আলাদা করে বলার কিছু নেই। তারপর হয় না যে অনেক ক্ষেত্রে নারীদেরকে পুরুষরাই পিছিয়ে রাখে, কিংবা নারীরাই নারীদেরকে নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করে। সেক্ষেত্রে যদি জানতে চাই যে 20 বছরের সাংবাদিকতা জীবনে নারী হিসেবে আপনার জার্নিটা কেমন ছিল? আমাদের ডেভেলপমেন্ট অনেক হয়েছে, অনেক নারীরা এসেছে গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে অংশগ্রহণটা বেশি, এবং প্রিন্ট মিডিয়া বা আমাদের অন্যান্য মিডিয়াতে অনলাইনেও এখন অনেক মেয়ে কাজ করে। তো এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে গুণগত একটা পরিবর্তনের চেয়ে আমাদের সংখ্যাগত পরিবর্তনটা অনেক হয়েছে, অনেক মেয়েরা এসেছে। আর আমি যে প্রতিবন্ধকতা বা আমি চ্যালেঞ্জের জায়গাটায় যদি বলি যে একটা কমিউনিটি বা একটা গ্রুপ আছে যারা অনেক ভালো করছে, যে মেয়েরাই অনেক কষ্ট করে একটা ডিসিশন মেকিংয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক ভালো করছে, সেই সংখ্যাটা হয়তো কম। এখন ওই জায়গা থেকে হয়তো আমরা অনেক নারীরা মনে করি যে আলাদা করে আর জেন্ডার ইস্যুটার দরকার নেই, এখন নারী পুরুষের এরকম আলাদা ভেদাভেদ নেয় না, কিন্তু সেই সংখ্যাটা আসলে কম। প্রিভিলেজ নারীর সংখ্যা এখনও অনেক কম, কিন্তু আমাদের মাস লেভেলের যে নারীরা আছে তারা কিন্তু এখনও তাদেরকে আলাদা করে আসলে নারীর জন্য আলাদা করে কিছু করার জায়গাটা এখনও আছে, কারণ এরা এখনও কিন্তু এই স্রোতের সাথে এসে মিলেনি। তো সেই জায়গায় আমি নারী হিসাবে বলবো যে মেয়েদেরকে সবসময় তারা যখন কোনো কিছু করার সুযোগ পায়, বিশেষ করে নীতি নির্ধারণী বা নেতৃত্বে, তাদেরকে কিন্তু প্রমাণ করতে হয়। যেটা হয়তো আমি বলবো যে আমি জেন্ডার বায়াস মানুষ না, আমি মানুষকে মানুষ ভাবি, কিন্তু আমি নিজে যেহেতু একটা টেনর পার করছি বিআইজেফে, আমার কাছে মনে হয়েছে যে নারীদেরকে কিন্তু প্রমাণ করতে হয় সে আসলে এই জায়গায় এলিজিবল, এবং তাকে সিলেক্ট করে কেউ ভুল করেনি, এটা কিন্তু তাকে প্রমাণ করতে হয়, যেটা তুলনামূলকভাবে হয়তো একটা ছেলের জন্য অতটা না, এটা ক্যাজুয়াল তাদের জন্য। পাশাপাশি ঘর এবং বাহির দুটোই সামলাতে হয়। হ্যাঁ, সোসাইটি, ফ্যামিলি, বাচ্চা, তারপরে নিজের বিজনেস, পাশাপাশি অ্যাসোসিয়েশন, ইটস আ টাফ জব। সেই টাফ জব আসলে কি কি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যায়, একটু ছোট্ট করে শুনি আমরা। আমি বলবো যে আমাদের নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের কিন্তু নিরাপত্তার জায়গাটা, আমরা কর্মক্ষেত্রেও নিরাপদ না বলতে আমি বুঝিয়েছি যে জবের ক্ষেত্রে নারীদের জব সিকিউরিটি বা তাদের পদোন্নতির জায়গাটা বা নীতি নির্ধারণের পর্যায়ে আমাদের, এখন আমি যদি গণমাধ্যমের কথাই বলি, আমাদের এতগুলো টিভি চ্যানেল, কয়টা টিভি চ্যানেলে আমাদের চিফ রিপোর্টার বা আমাদের নিউজ রুম হেড আছে নারী, খুব কম, একজন কি দুইজন। তো এবং যেই একজন দুজন আছেন তারা কিন্তু তাদেরকে প্রমাণ করেই যাচ্ছেন, এবং আমি প্রাউডলি বলি তারা স্টার জার্নালিস্ট। সো এই জায়গাটায় একটা আমাদের বাধা আছে যে এখনও আমাদেরকে আলাদা করে দেখা হয়, এখনও ধরে নেওয়া হয় আমরা অনেক কিছু পারি না। এইটা সবার মতো আমিও ফেস করেছি, এবং শুরুর সময়ে আমি একদম একা ছিলাম। তখন একটা প্রেস কনফারেন্সে 20 জন ছেলে গেছে, 21 জন যদি হয়, আমি একটা মেয়ে। এখন এই সংখ্যাটা যে অনেক বেড়েছে তা না, কিন্তু তখন আমি একদম একা একটা মেয়ে ছিলাম। তখন অনেকগুলো চ্যালেঞ্জ হতো, যেমন সবাই খুব ক্যাজুয়ালি আমার মনে আছে আমরা একবার প্রেস ক্লাব থেকে সবাই মিলে, এখন যেটা হাইটেক পার্ক হয়েছে কালিয়াকৈরে, তো ওখানে আমরা সবাই মিলে আমাদেরকে প্রেস ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। তো বাসে উঠে দেখলাম আমি একটা মাত্র মেয়ে। তো তখন ওখানে গেলাম, বাট গিয়ে আমার যেটা হয়েছে যে রুনি আপা তখন ছিল, আমাদের রুনি আপা ছিল, রুনি আপা তখন ওই জায়গায় গিয়েছেন, উনি আলাদা করে গিয়েছেন, আমি আর রুনি আপা দুইটা মেয়ে ছিলাম। তো রুনি আপা তো জেনারেল বিট থেকে গিয়েছেন, কিন্তু উনি তথ্য প্রযুক্তিটাও করতেন কাবার, এই কারণে আপা ওখানে গিয়েছেন। তো যেটা আমাদের কমন হতো যে
আমরা একটা নতুন জায়গায় যাই বা কোনো একটা জায়গায় যাই, আমাদের আলাদা করে আমাদের কিন্তু কিছু সমস্যা তো হয়ই, খুব কমন। হ্যাঁ, যেমন আমাদের ওখানে একটা মাঠে গিয়ে ছেলেরা কাজ করতে পারছে, আমরা তো ওভাবে পারছি না। আমাদের ফ্রেশ রুমের ইস্যুজ আছে। তারপরে হচ্ছে যে আমরা যখন কর্মক্ষেত্রে যাই সেখানে নিরাপত্তার জায়গা আছে। একটা রিপোর্টিং করতে গিয়েছি তখন মেলার রিপোর্টিং, ঠেলাঠেলি করে খুব ধাক্কাধাক্কি করে সেই জায়গাগুলোতে ঢোকা, ওই সময়গুলো খুব জটিল ছিল। আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে। আর আমার প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে যে আমি যখন ম্যাগাজিন নিয়ে কাজ শুরু করি সেই জায়গাটাতে, তখন আমি তো একজন সাংবাদিকের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসাবে নিজের কাজটা শুরু করি। তখন খুব চ্যালেঞ্জ ছিল অ্যাক্সেস টু ফাইন্যান্স। হ্যাঁ, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং আমি খুবই অবাক হয়েছি তখন কাজ করতে গিয়ে জানলাম যে ব্যাংক থেকে, শিডিউল ব্যাংক যেগুলো আছে বাংলাদেশ ব্যাংকের, শিডিউল ব্যাংক থেকে যারা গণমাধ্যম কর্মী বা গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে তাদেরকে লোন দেওয়া হবে না, আর সাংবাদিকদেরকে লোন দেওয়া হয় না। কেন এটা বলা যাবে না, কিন্তু সাংবাদিকদেরকে লোন দেওয়া হবে না, এটা একটা আমি দেখেছি। আরেকটা দেখেছি তাদের মাইন্ডসেটটা। তাদের মাইন্ডসেট হচ্ছে যে একটা মেয়ে সে বুটিক্সের বিজনেস করবে অথবা পার্লার করবে, এর বাইরে নারীরা অন্য বিজনেসে আসতে পারে, টেকনোলজি বিজনেসে মেয়েরা আসতে পারে, যেমন আপনি টেক সলিউশনের কথা বলেছেন। আমাকে দেখেছি যে তথ্য প্রযুক্তি ব্যবসায় নারীরা আসতে পারে, সেটা ওই সময় খুব একটা ছিল, চ্যালেঞ্জ ছিল। এবং এখনও ছেলে মেয়ে বলে না, এখনও আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা প্রবলেম। এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আরেকটা প্রবলেম হচ্ছে এইচআর। আপনার গণমাধ্যম কর্মী যদি আমরা বলি, আমার ম্যাগাজিনটা যেহেতু ইংরেজিতে পাবলিশড হয়, রিপোর্টার এখানে পাওয়া খুব কঠিন, রাইটার পাওয়া এটা একটা চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছি, এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ। এইচআর একটা প্রবলেম আমাদের, আরেকটা প্রবলেম ছিল আমাদের ফাইন্যান্স। আর একদম আলাদা করে নারী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সমস্যাগুলো বাকি সবাই ফেস করেছে, আমিও করেছি। ব্যালেন্স করা উতরে গিয়ে আপনি 13 বছর ধরে চলছেন। তবে এ তো গেল একজন সাংবাদিকতার প্রতিবন্ধকতা কিংবা চ্যালেঞ্জ। আমরা কিন্তু সাধারণ যারা নারী রয়েছেন তাদেরও বিভিন্ন সিকিউরিটির বিভিন্ন ইস্যু দেখি। সুস্মিতা, তুমিও বোধহয় এগুলোর সাথে পরিচিত। একদমই তাই। বিশেষ করে বর্তমানে যে বিষয়গুলো হয়, সাইবার রিলেটেড যে সেফটি ইস্যুগুলো, এগুলো কিন্তু বর্তমানে আমরা প্রতিনিয়ত নারী পুরুষ নির্বিশেষে সকলেই তো ফেস করি, কিন্তু নারীরা অনেক ক্ষেত্রেই হয়তো অনেক প্রতিবন্ধকতা একটু বেশি ফেস করে। তো এই সাইবার সিকিউরিটি, এই বিষয়টা নিয়ে আপনার থেকে একটু জানতে চাই। এই জায়গাটা আসলে এখন আমি যদি বলি যে আমরা একটা সময় ছিল যে আমরা তথ্য প্রযুক্তিতে ইনভলভ কিনা। 96-এ যখন ইন্টারনেট আসলো, আমরা ইন্টারনেটের ব্যবহারটা শিখলাম, সেটাকে আমাদের কাজে লাগানোটা হয়তো আমরা শিখেছি আরও কয়েক বছর পরে। 2008-এ যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা হলো, তখন আমরা বোধহয় এটাকে আরেকটু লার্জার স্কেলে বা ওয়াইড স্কেলে এটার ব্যবহার শুরু করেছি। এবং মোবাইলে যখন ইন্টারনেট কানেক্টিভিটি আসলো, তখন কিন্তু আমরা একদম হাউস হোল্ডে, আমাদের হাউস ওয়াইফরা বলেন, ছোট বাচ্চারা বলেন, ফুল কমিউনিটি কিন্তু ডিফারেন্ট এইজ, ডিফারেন্ট কমিউনিটি কিন্তু কানেক্ট হয়ে গেল আপনার পুরো ইন্টারনেটের সাথে। আর ইন্টারনেট মানে তো পুরো দুনিয়াটাই তাদের হাতে। তো সেই জায়গায় কিন্তু কন্টেন্ট কন্ট্রোল করা, আপনার শিশু বা আপনার ওয়াইফ, আপনার একটা টিনেজার মেয়ে, টিনেজার ছেলে কোন কন্টেন্টটা দিবে, এই কন্ট্রোল করাটা কিন্তু একটু কঠিন। আবার ইন্টারনেট বা আইএসপি থেকে যে মানে প্যারেন্টাল কন্ট্রোল আছে বা একটু কন্ট্রোল করার যে নিয়মগুলো আছে, সেগুলো অনেকে আমরা জানি না। যে কারণে সকল মানুষের অংশগ্রহণ, ডিফারেন্ট শ্রেণীর মানুষ, ডিফারেন্ট নলেজের মানুষের অংশগ্রহণে এই জায়গাটা কিছু ঝুঁকি তো তৈরি হয়েছে। আর সবসময় যে কোনো ডেভেলপমেন্টের সাথে সাথে প্রযুক্তির ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর তো থাকেই নতুন কিছুর। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রযুক্তিকে তো ইগনোর করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা অলরেডি এই মহাসড়কের সাথে যুক্ত এবং বাংলাদেশ কিছুদিন পরে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, যেখানে অনেক বড় একটা নিয়ামক হচ্ছে তথ্য প্রযুক্তি। সো এটাতে ইগনোর করার কিছু নেই। তো আমার যেটা বলার, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, নারীরা অনেক সময় হয় যেটা যে বুঝে বা না বুঝে অনেক পার্সোনাল কন্টেন্ট শেয়ার করে ফেলে। হয়তো ভাবে ওখানে অনেক বাটন আছে, আপনি পাবলিকলি করতে চাচ্ছেন না পার্সোনালি করতে চাচ্ছেন। কন্টেন্ট শেয়ারিংয়ের জায়গাটায় সচেতনতা খুব দরকার, যে আমি কোন কন্টেন্ট আসলে শেয়ার করব, আমি আমার বাসার বা আমার পার্সোনাল লাইফের কতটুকু শেয়ার করব, এটা যেমন জানা দরকার। পাশাপাশি জানা দরকার আসলে যে বেসিক কিছু নিরাপত্তা আছে, আপনার পাসওয়ার্ডটা আপনি সিকিউর রাখছেন কিনা, আপনি কি কোনো কপি পেস্ট কন্টেন্ট দিচ্ছেন কিনা, যাতে আপনি কোনো ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রে আপনি কোনো ওই জায়গায় কোনো প্লাগারিজমের শিকার হচ্ছেন কিনা। এরকম কিছু বেসিক আমার কাছে মনে হয় যে সচেতনতা দরকার নাগরিকদের, এবং মেয়েদের বিশেষ করে সাইবার নিরাপত্তার বিষয়গুলো একটু জানা দরকার নিজেদের নিরাপত্তার জন্য। অবশ্যই, এটি তো অবশ্যই দরকার এবং আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার, এবং আপনাদের মতো মানুষরা পাশে থাকলে অনেক ক্ষেত্রে সেটি সহজ হবে। এবার একটু পরিবারের কথা শুনি। এই মুহূর্তে পরিবারে কে কে আছেন? এই মুহূর্তে আমার একটা ছেলে,
ও এবার ইউনিভার্সিটিতে ভর্তি হলো। তো আর হলো যে আর আমার মা বাবা নেই, চলে গেছেন, আমার শাশুড়ি আছেন, আর হলো এই তো আমরা এই কয়জন মিলে সংসার। আচ্ছা, আর আপনার হাজবেন্ড? ও এখন দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। আমার ছেলের বাবা এখন অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা, ছেলের আইটি সেক্টরের প্রতি কেমন আগ্রহ রয়েছে? খুব বেশি আগ্রহ ছিল না, এবং খুব যে মায়ের বিজনেসকে সে খুব এনজয় করে বা মার বিজনেসটাকে তার অনেক ভালো লাগে এরকমটা না, কিন্তু মা কিছু ভালো করলে খুব অ্যাপ্রিসিয়েট করে। এবং আমার জীবনের ভাই বোনের পরে অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা আমার সন্তান, আমার ছেলে। ওর নাম কি? ওর নাম হচ্ছে শাইয়ান কবির। আচ্ছা। এবং এই মুহূর্তে গত 8-10 বছরে আমার কাছে মনে হয় যে আমার অনেক বড় একটা শক্তি হচ্ছে ও। এবং ও নিজে আমাকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। যেমন আজকে সকালে যখন ও ভার্সিটিতে যাচ্ছে সকালবেলা, তখন আমি ডেকে দিলাম, আমি বললাম আমি তোমার জন্য নাস্তা রেডি করে দিই। বললো না আজকে তো তোমার শ্যুট আছে, তুমি ওকে ঠিক আছে। অবশ্যই। খুবই হেল্পফুল চাইল্ড, এবং খুব আমি প্রাউড ফিল করি আমার এরকম একটা ছেলে আছে। আমরাও তাকে ধন্যবাদ জানাই, কারণ মাকে যে সহযোগিতা করে সে আসলে সমাজকে সহযোগিতা করে, দেশকে সহযোগিতা করে। এবং আপনার জন্য শুভকামনা রইল। আজকে সকালটিকে এত সুন্দর করে তুলেছেন আপনি, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, এবং সেই সাথে মাছরাঙ্গা টিভি এবং রাঙ্গা সকাল অনুষ্ঠানটিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলার সেটা হচ্ছে যে এক একটা সকাল এক একটা নতুন শুরু, এক একটা নতুন সূর্য নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা দেয়। আমি যারা আমাকে শুনছেন সবাইকে বলবো, আমাদের জীবনে অনেক উত্থান পতন অনেক কিছু থাকে। সবাইকে অনুরোধ করব, রাঙ্গা সকাল যারা দেখছেন প্রতিটি সকালকে নতুন করে দেখুন, নতুন করে বাঁচুন, নতুন করে ভাবুন।